সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, সারা দেশে ছাত্রলীগের দফায় দফায় ঝটিকা মিছিল, উত্তপ্ত রাজনীতির ময়দান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আবারও ৯% ওপরে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাব ও হামির উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শাপলা চত্বর ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চাঁপাইনবাবগঞ্জে ২ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাতের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সারা দেশে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির ময়দান। নিষিদ্ধকরণ সত্ত্বেও আওয়ামী লীগের প্রধান ছাত্র সংগঠন ছাত্রলীগ দফায় দফায় ঝটিকা মিছিল করে সরকারের ওপর চাপ বাড়িয়ে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে প্রতিদিনই ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীরা হঠাৎ জড়ো হয়ে হাসিনা ফিরে আসুক, তারে পদত্যাগ কর, গণভোটের রায় বাস্তবায়ন করো স্লোগান দিয়ে ১০-১৫ মিনিট মিছিল করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন। এই কৌশলে পুলিশকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বলেন, নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নতুন কৌশলে মাঠে নেমেছি। দফায় দফায় ঝটিকা মিছিলের মাধ্যমে আমরা রাজনীতির সমীকরণ বদলে দিতে চাই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। গত এক সপ্তাহে ছাত্রলীগের এই ঝটিকা মিছিল দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, একে ফজলুল হক হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই এ ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকায় শাহবাগ, রাজু ভাস্কর্য, ধানমন্ডি ৩২ ও বিজয় সরণিতে গতকালও ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সহ সকল বিভাগীয় শহরে একই চিত্র দেখা গেছে। নেতাকর্মীরা পোস্টার ও ব্যানারে লিখেছেন, হাসিনা ফিরুক, গণতন্ত্র ফিরুক, তারেকের দখলদারি চলবে না। বিএনপি নেতৃত্বাধীন সরকার ছাত্রলীগের এই কর্মসূচিকে নিষিদ্ধ সংগঠনের অবৈধ তৎপরতা বলে অভিহিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ, তাদের কোনো কর্মসূচি চলতে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে ছাত্রলীগ কর্মীদের ওপর লাঠিচার্জ ও কাদার গ্যাস নিক্ষেপ করেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৯০ জনকে আটক করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রমাণ করছে যে নিষিদ্ধকরণ দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না। নেত্রী শেখ হাসিনার নির্দেশে দল নতুন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ছাত্রলীগের এই ধারাবাহিক ঝটিকা মিছিল রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে। এতে সরকারের ওপর ক্রমাগত চাপ তৈরি হচ্ছে। একজন বিশ্লেষক বলেন, ছাত্রলীগ যেভাবে দফায় দফায় ঝটিকা মিছিল করছে তা খুবই কার্যকর কৌশল। এতে সরকারকে প্রতিনিয়ত অস্বস্তিতে ফেলা যাচ্ছে ও জনগণের মধ্যে আওয়ামী লীগের উপস্থিতি জানান দেয়া যাচ্ছে। বিরোধী সমর্থকরা বলছেন, এটা দেশকে আবার অস্থির করার চেষ্টা। সরকারের উচিত কঠোরভাবে দমন করা। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। অনেকে আশঙ্কা করছেন যে এই ঝটিকা মিছিলগুলো ধীরে ধীরে বড় আকারের আন্দোলনে রূপ নিতে পারে। সারা দেশে ছাত্রলীগের দফায় দফায় ঝটিকা মিছিল রাজনীতির ময়দানকে উত্তপ্ত করে তুলেছে। নিষিদ্ধকরণ সত্ত্বেও এই নতুন কৌশল আওয়ামী লীগকে আবার মাঠে ফিরিয়ে আনছে। এখন দেখার বিষয়, সরকার এই চাপ কতদিন সামলাতে পারে ও ২৫ এপ্রিলের ঢাকা এড়াও কর্মসূচির পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়। বাংলাদেশের রাজনীতি এখন এক উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে আবারও ৯% ওপরে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। দেশে মূল্যস্ফীতি আবারও বেড়ে ৯% অতিক্রম করেছে। সর্বশেষ এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৪%। সংশ্লিষ্টরা মনে করছেন, সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এতে পড়েছে। ফলে সীমিত আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের ওপর নতুন করে চাপ বেড়েছে। বুধবার ৬ মে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এপ্রিল মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে। এর আগে মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল ৮.১৭%। টানা ৪ মাস মূল্যস্ফীতি বৃদ্ধির পর মার্চে কিছুটা কমলেও এপ্রিল মাসে আবার তা বেড়েছে। ফলে গত ৬ মাসের মধ্যে ৫ মাসেই মূল্যস্ফীতি ৯% উপরে অবস্থান করছে।
গত ১৯ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায়। সে অনুযায়ী ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা থেকে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা করা হয়। অর্থনীতিবিদদের মতে জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদন খরচ বাড়ে এবং এর প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়ে। এতে ভোক্তাদের আগের তুলনায় বেশি দামে পণ্য কিনতে হয়। বিবিএসের তথ্য অনুযায়ী এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮.৩৯%। অন্যদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৬৫%। গ্রাম ও শহর উভয় এলাকাতেই সার্বিক মূল্যস্ফীতি ৯% বেশি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি বাড়লে সীমিত ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। আয় না বাড়লে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। গত ২ সপ্তাহে জ্বালানি তেলের দাম বাড়ার পর শাকসবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। মাছ ও মাংসের দামও বেড়েছে, তবে চালের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। এদিকে এপ্রিল মাসে জাতীয় গড় মজুরি হার বেড়েছে ৮.১৬%, যা মূল্যস্ফীতির চেয়ে কম। ফলে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ভোগান্তি বাড়ছে। বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতির চেয়ে আয়মা বাড়লে মানুষকে ধার দেনা করতে হয় কিংবা খাবার, পোশাক, যাতায়াত সহ বিভিন্ন খাতে ব্যয় কমাতে বাধ্য হতে হয়। আরও জানিয়ে দেব, সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম। শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার ৬ মে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংবিধানে অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে সই করেন। এ সময় ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে গত ২১ এপ্রিল বিকেল ৪টে পর্যন্ত এই নির্বাচনে মনোনীতিপত্র জমার শেষ সময় ছিল, কিন্তু ৪:১৯ নুসরাত তাবাসসুম মনোনীতিপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনীতিপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত ইসিকে নুসরাতের মনোনীতিপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইসি তার মনোনীতিপত্র বাছাই বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ২ জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬,০৯৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৪,২৬০ জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০,৮৮৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭,২২৩ জন। আরও জানিয়ে দেব, শাপলা চত্বর ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। তার জামিন চেয়ে বুধবার ৬ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে। জলিল মণ্ডলের পক্ষে আইনজীবী মোহাম্মদ আলী হায়দার শুনানি করেন। ২০১৩ সালের ওই ঘটনার সময় আব্দুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ৩১ মার্চ আদালত
তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের 5 মে শাপলা চত্বর ঘটনায় 12 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে জলিল মণ্ডল দ্বিতীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত। ডিবি সূত্রে জানা যায় তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব ছিল তার। এদিকে ট্রাইব্যুনালের তদন্তে শাপলা চত্বরের ঘটনায় 58 জন নিহত হওয়ার প্রমাণ পাওয়ার তথ্য আগেই জানানো হয়েছে। সাবেক এই কর্মকর্তার রাজসাক্ষী হওয়ার আবেদন মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ। চট্টগ্রামে একীভূত হওয়া 5টি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আমানতের টাকা ফেরত এবং হেয়ারকাট পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন। বুধবার 6 মে সকাল 11টা থেকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে তাদের জমাকৃত অর্থ আটকে রয়েছে। প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন তারা। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন অনেক গ্রাহক। এ সময় বিক্ষোভকারীরা আমার টাকা ফেরত চাই, হেয়ার কাট মানি না, আমানত নিয়ে টালবাহানা চলবে না সহ বিভিন্ন স্লোগান দেন। প্রবাস ফেরত হেফাজ নামের এক বিক্ষোভকারী বলেন, 25 বছর সৌদি আরবে থেকে কষ্ট করে টাকা জমা রেখেছি, আজ সেই টাকা পাচ্ছি না। 1-2 হাজার টাকা করে দিচ্ছে, আমাদের পুরো টাকা ফেরত দিতে হবে। আন্দোলনকারীদের দাবি আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উত্তোলনে সীমাবদ্ধতা তুলে নিতে হবে এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। উল্লেখ্য, তারল্য সংকট ও অনিয়মের কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকাতেও আমানতকারীরা বিক্ষোভ ও ব্যাংক শাখায় তালা দেওয়ার কর্মসূচি পালন করেন। আরও জানিয়ে দেব, চাঁপাইনবাবগঞ্জে 2 সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ। বুধবার বেলা 11টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিক সমাজের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন চত্বরসহ জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচল ও ভোলাহাট উপজেলায় একসঙ্গে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা মন্টুর সভাপতিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, প্রথম আলো সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, মাই টিভি সাংবাদিক তারেক আজিজ, চ্যানেল 1 ও দৈনিক আমার দেশের সাংবাদিক তারেক রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমরা মনে করেছিলাম 2024 সালের ঘটনার পর পুলিশের পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশ সেই স্বৈরাচারের পুলিশই থেকে গেছে। ঘটনার 6 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসব সন্ত্রাসী পুলিশের সোর্স হওয়ায় তাদের গ্রেফতার করছে না বলে সাংবাদিকরা অভিযোগ করেন। বক্তারা আরও বলেন, 9 মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাব্বি ও তার সহযোগী জিঞ্জিরা সোহেল পুলিশের সোর্স পরিচয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে ধরছে না। পুলিশ আইওয়াশ করার জন্য ঘটনার সঙ্গে জড়িত নয় এমন কয়েকজনকে গ্রেফতার করে মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখেছে। 72 ঘণ্টার আলটিমেটাম দিয়ে সাংবাদিক নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রসঙ্গত, গত 30 এপ্রিল রাতে শহরের বাতেন খামরের একটি চায়ের দোকানে চা পানরত অবস্থায় চ্যানেল 1 ও আমার দেশের সাংবাদিক তারেক রহমান ও মাই টিভি সাংবাদিক তারেক আজিজের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আরও জানিয়ে দেব, 1 পৃষ্ঠার সমঝোতা স্মারকেই বন্ধ হবে ইরান যুদ্ধ, কি আসে তাতে? যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান যুদ্ধের ইতি টানতে সম্ভাব্য চুক্তির পথে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া গেছে। হোয়াইট হাউস মনে করছে তারা তেহরানের সাথে একটি 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছেছে। এই সমঝোতার মূল লক্ষ্য হল চলমান সংঘাতের অবসান ঘটানো এবং আরও বিস্তারিত পরমাণু আলোচনার জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা। 2 জন মার্কিন কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত আরও 2টি সূত্র সংবাদমাধ্যমকে এই ইতিবাচক অগ্রগতির কথা নিশ্চিত করেছেন। আগামী 48 ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ইরানের কাছ থেকে চূড়ান্ত উত্তরের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন, যদিও এখনও কোনো কিছুই আনুষ্ঠানিক
আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ এই প্রথম কোনো চুক্তি এত কাছাকাছি পৌঁছেছে। প্রস্তাবিত এই সমঝোতা স্মারকের আওতায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে সাময়িক স্থগিতাদেশ দিতে রাজি হতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেবে এবং বিশ্বজুড়ে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের ইরানি তহবিল অবমুক্ত করার প্রতিশ্রুতি দেবে। এছাড়া উভয় পক্ষ পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের উপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে একমত হয়েছে। সমঝোতার খসড়া অনুযায়ী এই এক পৃষ্ঠার নথিতে মোট 14টি দফা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সাথে এই বিষয়ে সংলাপ চালিয়ে যাচ্ছেন। এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে তা আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে এবং একটি 30 দিনের নিবিড় আলোচনার সময়কাল শুরু হবে। এই সময়ের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়া, পরমাণু কর্মসূচির সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা হবে। পারমাণবিক ইস্যুতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কতদিন স্থগিত থাকবে তা নিয়ে বর্তমানে দুই পক্ষের মধ্যে দরকষাকষি চলছে। সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র 20 বছরের মেয়াদ চাইলেও ইরান প্রথমে 5 বছরের প্রস্তাব দিয়েছিল, তবে এখন 12 থেকে 15 বছরের একটি সময়সীমার মধ্যে বিষয়টি রফা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইরান যদি এই চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করে তবে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানোর বিধান রাখার দাবি জানিয়েছে ওয়াশিংটন। ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা এই সংক্রান্ত কোনো কার্যকলাপে লিপ্ত না হয় সেই প্রতিশ্রুতিও এই নথিতে অন্তর্ভুক্ত থাকবে। এই সমঝোতার একটি অন্যতম চমকপ্রদ দিক হল ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে ফেলার বিষয়টি। আগে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেও এখন তেহরান তা মেনে নিতে পারে বলেই ইঙ্গিত পাওয়া গেছে। এমনটি আলোচনা টেবিলে একটি প্রস্তাব এমনও রয়েছে যে এই সব পারমাণবিক পদার্থ সরাসরি যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হবে। এছাড়া জাতিসংঘ পরিদর্শকদের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে কোনো সময় আকস্মিক পরিদর্শনের সুযোগ দিতেও ইরান সম্মত হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালীতে তার ঘোষিত সামরিক অভিযান থেকে পিছিয়ে এসেছেন এবং ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখতে সচেষ্ট হয়েছেন। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, মূলত আলোচনার টেবিলে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার কারণেই ট্রাম্প এই সংযত অবস্থান নিয়েছেন। তবে হোয়াইট হাউসের একটি অংশ এখনও সন্দিহান যে ইরানের আভ্যন্তরীণ নেতৃত্বের মধ্যে বিদ্যমান মতভেদের কারণে শেষ পর্যন্ত এই চুক্তিটি বাস্তবে রূপ নেবে কিনা। তেহরানের কট্টরপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে ঐক্যমত না হলে আলোচনা আবারও ভেস্তে যাওয়ার সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুরো প্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, একদিনের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়, কারণ এটি অত্যন্ত জটিল এবং কারিগরি বিষয়। তবে তিনি স্পষ্ট করেছেন, ইরানের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক সমাধানের সদিচ্ছা এবং সম্মুখভাগে বড় ধরনের ছাড় দেওয়ার মানসিকতা থাকলেই কেবল এই আলোচনা ফলপ্রসূ হবে। রুবিও ইরানের শীর্ষ নেতৃত্বের কঠোর সমালোচনা করলেও একই সাথে একটি সুনির্দিষ্ট ডিপ্লোম্যাটিক কাঠামোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। আরও জানিয়ে দেব, চুক্তি না হলে আরও তীব্র বোমা হামলা, ইরানকে ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি হলে ইরান যুদ্ধের ও যুক্তরাষ্ট্রের অবসান হতে পারে, তবে ইরান রাজি না হলে বোমা হামলা আরও তীব্র হতে পারে। বুধবার তার মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যা নিয়ে সমঝোতা হয়েছে ইরান যদি তা দেয় তাহলে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে যাবে। যদিও তিনি নিজেই নিশ্চিত নন যে ইরান আসলে সেই শর্তগুলো মেনে নেবে কিনা। ট্রাম্প বলেন, শর্ত মেনে নিলে হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোর ওপর যে মার্কিন অবরোধ চলছে সেটি তখন তুলে নেওয়া হবে এবং ইরান সহ সবার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে আবারও বোমা হামলা শুরু হবে এবং দুঃখজনকভাবে সেটি মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান যুদ্ধের ইতি টানতে সম্ভাব্য চুক্তির পথে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া গেছে। হোয়াইট হাউস মনে করছে তারা তেহরানের সাথে একটি 1 পৃষ্ঠা সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছেছে। এই সমঝোতার মূল লক্ষ্য হল চলমান সংঘাতের অবসান ঘটানো এবং আরও বিস্তারিত পরমাণু আলোচনার জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা। 2 জন মার্কিন কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত আরও 2টি সূত্র সংবাদ মাধ্যমকে এই ইতিবাচক অগ্রগতির কথা নিশ্চিত করেছেন। আগামী 48 ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ইরানের কাছ থেকে চূড়ান্ত উত্তরের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। যদিও এখনও কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ এই প্রথম কোনো চুক্তির এত কাছাকাছি পৌঁছেছে।